السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা তার বিশেষ মেহেরবানিতে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সালাতুল জুমায় শরীক হবার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আজ আমাদের জাতীয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন। আজ হলো 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। একই সাথে 8ই ফাল্গুন, এটা সাধারণত মিলে না, কিন্তু কাকতালীয়ভাবে বছর মিলে গিয়েছে। সেটা হলো 1952 সালের 21শে ফেব্রুয়ারিও 8ই ফাল্গুন ছিল। আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, কিন্তু 8ই ফাল্গুনের কথা আমরা জানি না, যদিও বা বিষয়টা বাংলা ভাষাকে কেন্দ্র করে। 21শে শাবান আজকে। আগামী সপ্তাহে আমরা পবিত্র মাহে রমজানের মুখোমুখি হচ্ছি।
সে রমজানের প্রস্তুতি আমরা এখন থেকেই নিতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। 3 মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি শুরু হয়, যাতে আমরা পবিত্র রমজানকে ভালোভাবে কাজে লাগাতে পারি। রমজানের যে মৌলিক শিক্ষা তাকওয়া অর্জন, আল্লাহভীতি, সেটা কিভাবে অর্জন করা যায় সেই প্রস্তুতি আমাদের এখন থেকেই নেওয়া প্রয়োজন। রমজানকে আমরা বলি সিয়াম বা বিরত থাকা। রমজানে অনেক বৈধ জিনিস আমাদের জন্য কিছুক্ষণের জন্য হারাম হয়ে যায়। এর প্র্যাকটিসের মাধ্যমে মূলত আল্লাহ তাআলা বান্দাদেরকে এটাই শেখাতে চান যে আল্লাহর হুকুমে আমরা যদি বৈধ কাজ ত্যাগ করতে পারি, তাহলে আল্লাহ যদি নিষেধ করেন সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকা, এটাও মুমিনের প্রধান কর্তব্য। রমজান মাস আমাদের জন্য গুরুত্ব পেয়েছে মূলত কোরআনের কারণে। রমজান হলো কোরআন নাজিলের মাস, সুতরাং সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে এখন থেকেই। রমজান সহমর্মিত অর্জনের মাস। রমজানের মাধ্যমে আমরা অপরের দুঃখ বুঝতে পারি, ক্ষুধার যন্ত্রণা, অভাবের তাড়না, এটা আমাদের উপলব্ধিতে আসে। এজন্য সেই টার্গেটগুলো আমরা যাতে অর্জন করতে পারি, তার জন্য এখন থেকেই আমাদের শারীরিক এবং মানসিক প্রস্তুতি গ্রহণ করা দরকার। শারীরিক অক্ষমতার কারণে আমরা যাতে অসুস্থ হয়ে না যাই, এজন্য পানাহার থেকে শুরু করে প্রয়োজনীয় বিশ্রাম এবং শরীর সুস্থ রাখার জন্য যে ধরনের লাইফস্টাইল মেনটেন করা দরকার, আমরা চেষ্টা করব পবিত্র রমজানে যাতে আমরা সুস্থতার সাথে সেই রোজাগুলো পালন করতে পারি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা রমজানের ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ক আলোচনা করব। আজকে যেহেতু ভাষা দিবস এবং এটি আমাদের জাতীয় দিবস, একই সাথে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সুতরাং এটি সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। জাতীয়ভাবে এই দিনটি পালিত হচ্ছে, আমরা কি জন্য এটিকে গুরুত্ব দিই এবং এখানে মুসলমানদের কোনো করণীয় আছে কিনা, ইসলামের কোনো নির্দেশনা পাওয়া যায় কিনা, আজকের জুমায় আমরা সেটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সূরা সফের যে আলোচনা শুরু করছিলাম, সেটার ধারাবাহিকতা স্থগিত রেখে আজকে আমি 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ে রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই যে 21 আমাদের অহংকার, এটা যে আমাদের অলংকার, এটা যাতে আমরা একটু উপলব্ধিতে নিয়ে আসি। আল্লাহ তাআলা এই ভাষার ব্যাপারে সূরা রহমানে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের পরিচয় হলো তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন
আর তিনি আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। তাহলে কথা বলার এই যে স্বাধীনতা, সক্ষমতা, এটা হলো আল্লাহ তাআলার একটা বিশেষ অবদান। মানুষই একমাত্র সব ধরনের কথা বলতে পারে। অন্যান্য প্রাণীর কথাগুলো অনেকটাই এক ধরনের এবং নির্দিষ্ট স্বরের বাইরে তারা কোনো ধরনের আওয়াজ করতে পারে না। যার আওয়াজটা যেরকম তারা হুবহু সেটাই আজীবন উচ্চারণ করে। কিন্তু মানুষ হলো ব্যতিক্রম। সে ছোট্ট করেও কথা বলতে পারে, বড় করেও বলতে পারে, হেসে হেসে বলতে পারে, কান্না করে বলতে পারে, চিৎকার করে বলতে পারে, উচ্চস্বরে বলতে পারে। মানুষের ভাষা বলার যে ভঙ্গিমা এবং যে বৈচিত্র্য, এটা অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি। এবং এটা আমাদের রহমানের অন্যতম অবদান যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। এবং আল্লাহ তাআলা যে সমস্ত মানুষের যারা পথ প্রদর্শক, যারা নবী রসুল ছিলেন, তাদেরকেও একজন সুবক্তা হিসাবে মানব জাতির কাছে উপস্থাপন করেছেন। প্রত্যেক নবী ছিলেন কথার জাদুকর। কথা দ্বারাই তারা মানুষকে মোহিত করতেন, তাদের দিকে আকৃষ্ট করতেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে আমি যে কিতাবগুলো পাঠিয়েছি, প্রত্যেকটা কিতাব আমি প্রেরণ করেছি ওই অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে। যে নবী যে ভাষার কথা বলতেন সে ভাষাতেই আমি আসমানি কিতাব পাঠিয়েছি। ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানিন কওমিহি, প্রত্যেক রসুলকে তার কওমের ভাষাতেই আমি প্রেরণ করেছি। লিয়ুবাইয়িনা লাহুম, যাতে তারা তাদের কাছে তাদের বর্ণনা দেয়। কওমের কাছে যদি নিজস্ব ভাষায় আল্লাহর কথা বলা না হয় তাহলে তারা সেই কথাগুলো বুঝবে না। এজন্য আল্লাহ বলছেন যে ওয়ামা আরসালনা মিন রাসূলি, আমি সকল রসুলকে, প্রত্যেক রসুলকে তার কওমের কাছে পাঠিয়েছি ইল্লা বিলিসানি কওমিহি, তার কওমের ভাষাতেই। লিয়ুবাইয়িনা লাহুম, যাতে তারা তাদের কাছে বুঝাতে পারে আল্লাহ তাআলার কথাগুলো তাদের ভাষায় তারা যাতে পৌঁছাতে পারে। এজন্য হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছিল এটি হচ্ছে ইনজিল। ঈসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল সুরিয়ানি। এজন্য ইনজিলের অরিজিনাল ভাষা হলো সুরিয়ানি ভাষায় এটি আল্লাহ পাঠিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের উপর যে তাওরাত গ্রন্থ, আসমানি কিতাব, এটা নাজিল হয়েছে ইব্রানি ভাষায়, কারণ মূসা আলাইহিস সালামের ভাষা ছিল ইব্রানি। হযরত দাউদ আলাইহিস সালামের উপর আসমানি কিতাব জবুর, এটা আল্লাহ নাজিল করেছেন ইউনানি ভাষায়। আর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন সেটা নাজিল করা হলো আরবি ভাষায়, কারণ আল্লাহ রসুলের ভাষা ছিল আরবি। এজন্য আল্লাহ তাআলার কোনো ভাষার প্রতি বিশেষ কোনো আকর্ষণও নাই, আর কোনো ভাষার ব্যাপারে কোনো দুর্বলতাও নেই। সব ভাষায় আল্লাহর অবদান। আল্লাহ রসুল যদি বাংলাদেশে আসতেন
তাহলে কোরআনটা অবশ্যই বাংলা ভাষায় নাজিল হতো। এজন্য আমরা যাতে এটা ধারণা না করি যে বাংলা ভাষার এটার কোনো গুরুত্ব নাই। প্রত্যেক জাতির কাছে তিনটা ম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবেগের জায়গা। একটা হলো মা। মা শব্দটা খুবই ক্ষুদ্র, কিন্তু এর চেয়ে বারিকতার নেই। এর চেয়ে মর্যাদাবান শব্দ, আবেগের শব্দ, প্রাণের শব্দ, শ্রদ্ধা মাখানো শব্দ পৃথিবীতে আর কোনোটি নেই। আমরা মা বললে যেভাবে প্রাণের মধ্যে আনন্দ আসে, যেভাবে আন্তরিকতা সৃষ্টি হয়, অন্য কোনো ভাষা দিয়ে আমরা সেটা প্রকাশ করতে পারি না। যেহেতু এটা আমার মাতৃভাষায় আমি উচ্চারণ করি, এই জন্য মায়ের মতোই গুরুত্বপূর্ণ হলো মাতৃভাষা। যেহেতু মায়ের ভাষা বাংলা, সুতরাং মায়ের সাথে রিলেটেড সব কিছুই আমাদের কাছে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ। আমার মা যেহেতু বাংলা ভাষায় কথা বলেন, সুতরাং আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদাবান ভাষা হলো বাংলা ভাষা। আর আমার মা যেহেতু এই ভূমিতেই জন্ম নিয়েছেন, সুতরাং এই মাতৃভূমি, আমরা কিন্তু পিতৃভূমি বলি না, আমরা বলি মাতৃভূমি। অর্থাৎ মায়ের সাথে মাতৃভাষা, মায়ের সাথে মাতৃভূমি। সুতরাং মা যেহেতু গুরুত্বপূর্ণ, মা যেহেতু সম্মানিত, মা যেহেতু আবেগের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করেন, সুতরাং আমাদের সমস্ত আবেগ, অনুরাগ, সমস্ত ভালোবাসা, আন্তরিকতা সব কিছু অনুরাগ মানে অন্তরের সবটুকু ঢেলে দিয়ে আমরা মাকে যেভাবে ভালোবাসি, আমরা একইভাবে ভালোবাসি আমার মায়ের মুখের ভাষাকে, আমরা একইভাবে ভালোবাসি আমার মায়ের জন্মস্থানকে। এই জন্য মা, মাতৃভাষা এবং মাতৃভূমি এই তিনটির অমর্যাদা যারা করে, তারা কিন্তু ঈমানের বিপরীত কাজ করে। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত হচ্ছে তার মাতৃভাষাকে সম্মান জানানো, তার মাতৃভূমিকে গুরুত্ব দেওয়া এবং তার মাকে সম্মান করা। সেই হিসেবে 21 আমাদের একটি গুরুত্বপূর্ণ দিন এই কারণে যে এর সাথে আমার মাতৃভাষার একটা সংগ্রামের ইতিহাস জড়িত। বিশ্ব সাহিত্য এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে যে কয়েকটি দেশ বিশ্বে বিশেষ মর্যাদার আসনে আসীন, তার অন্যতম হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বাংলাদেশেই একমাত্র দেশ যার নামকরণ হয়েছে ভাষার ভিত্তিতে। আমাদের ভাষার নাম বাংলা আর দেশের নাম হলো বাংলাদেশ। ইংরেজি দেশ বলে কোনো দেশ নাই, আরবি দেশ বলে কোনো দেশ নাই, ভাষার নামে কোনো দেশ নাই। ভাষার নামে শুধু দেশ আছে, একটা দেশ, সেটা হলো বাংলাদেশ। এবং পৃথিবীতে ভাষার জন্য জীবন দিয়েছে, লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, শাসকের বিরুদ্ধে শহীদ হতে হয়েছে। এইরকম ইতিহাসও কিন্তু পাওয়া যায় না। কিন্তু বাংলা ভাষার জন্য আমাদের দামাল ছাত্র জনতা তারা কিন্তু জীবন দিয়েছে। ভাষা আন্দোলন বাংলাদেশের জাতীয় ইতিহাসের একেবারে প্রাথমিক আন্দোলন এবং ভিত্তিপ্রস্তর। ভাষা আন্দোলনের পথ ধরেই আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি। পাকিস্তানি শাসক গোষ্ঠীরা যদি ভাষা নিয়ে ষড়যন্ত্র না করত, তাহলে এত তাড়াতাড়ি হয়তো তাদের পতন হতো না। এবং ভাষা নিয়ে তারা যে ভূমিকাটা পালন করেছে, এটা তাদেরকে
এত বেশি ক্ষতি করেছে যে ক্ষতিটা হলো অনেকটা ভূমিকম্পের ন্যায়। কোনো বিল্ডিং যদি ভূমিকম্প দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, ওই বিল্ডিংয়ে আর কোনো কাজ করা যায় না, ওইটা ভেঙে ফেলতে হয়। তদ্রূপ পাকিস্তান ভাষার প্রশ্নে যে অদূরদর্শী হঠকারী ভূমিকা পালন করল, এটা করার কারণে পাকিস্তান আর টিকে থাকবে এটার কোনো সম্ভাবনা আর ছিল না। ভাষার জন্য জীবন দিয়েছি আমরা, এবং 21শে ফেব্রুয়ারি আজকে শুধু আমাদের দিবস নয়, এটা হলো সমগ্র বিশ্বের যারা তাদের মাতৃভাষাকে পছন্দ করে সবাই আজকে এই দিবসটা পালন করছে। তাহলে এই দিবসের মাধ্যমে বাংলা ভাষাটা আজকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে, এবং ভাষা নিয়ে আন্দোলন শুরু হলেও শেষ পর্যন্ত সেটা রূপ লাভ করে রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে এটার সমাপ্তি ঘটে। এখন আমি একটু ইতিহাসের আলোচনা করতে চাই যে পাকিস্তানিরা এই কাজটা কেন করল, এবং উর্দুকে রাষ্ট্রভাষা করার কোনো যৌক্তিকতা আদৌ ছিল কিনা, নাকি এটা তাদের রাজনৈতিক ভুল, বিদ্বেষপ্রসূত হয়ে তারা এই কাজ করেছে কিনা, আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা জানি যে 1947 সালের 14ই আগস্ট টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান জন্মলাভ করে। পাকিস্তানের জন্ম হলো 14ই আগস্ট আর ভারতের জন্ম হলো 15ই আগস্ট। পাকিস্তানের জন্মদিন একদিন আগে, আকারে ছোট কিন্তু জন্ম আগে, আর ভারত আকারে বড়, জন্ম হলো পরে। সে সময় টোটাল পাকিস্তানের লোকসংখ্যা ছিল 6,90,00,000, অর্থাৎ প্রায় 7 কোটি। উভয় অংশ মিলে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে লোকসংখ্যা ছিল 6,90,00,000। তার মধ্যে শুধু পূর্ব অঞ্চলে, পূর্ব পাকিস্তান যেটা বলা হলো, অর্থাৎ বর্তমান বাংলাদেশ, এই বাংলাদেশের লোকসংখ্যা ছিল 4,40,00,000। আর সমগ্র পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের লোকসংখ্যা ছিল 2,50,00,000, অর্থাৎ 2.5 কোটির মতো লোক পশ্চিম পাকিস্তানে, আর পূর্ব পাকিস্তানে হলো প্রায় 4.5 কোটি। সেই সময় যেহেতু এখানে লোকসংখ্যা বেশি, তাহলে বাংলার পার্সেন্টেজটা স্বাভাবিকভাবে বেশি, এবং বাংলা ভাষায় তখন কথা বলতো 56% লোক। 100-র মধ্যে 56 জন লোকের ভাষা ছিল বাংলা। পাঞ্জাবি ভাষায় কথা বলতো 28%, সিন্ধি ভাষায় কথা বলতো 5%, আর উর্দু ভাষায় কথা বলতো মাত্র 4%-এর মতো। তাহলে একটা দেশের রাষ্ট্রভাষা, যেই ভাষার লোক অধিক কথা বলে, সে ভাষাই তো হওয়ার স্বাভাবিক। সেই হিসাবে পাকিস্তানের রাষ্ট্রভাষা যদি ঘোষণা দিতে হয়, তাহলে সেটা বাংলা হওয়াটাই ছিল স্বাভাবিক যৌক্তিকতা। 3% বা 4% লোকের ভাষাকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তটা পাকিস্তানের শাসকদের মাথায় কেন আসলো? এটা আসার কারণ হলো যে এর আগে, ব্রিটিশেরা আসার আগে আমাদের শাসন ব্যবস্থা ছিল মুঘলদের আমলে, যারা মুসলমান শাসক ছিল, এবং তাদের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। ফার্সি ভাষার অনেক প্রভাব কিন্তু আমাদের মধ্যে এখনও রয়ে গেছে। এই যে আমরা
ধর্মীয় যে শব্দগুলো ব্যবহার করি, যেমন নামাজ, রোজা, এগুলো কিন্তু আরবি ভাষা না, এগুলো ফার্সি ভাষা। অধিকাংশ ফার্সি ভাষা কিন্তু আমরা ব্যবহার করি, কারণ তখন রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। পরবর্তীতে তারা ফার্সির সাথে আরবি, হিন্দি মিশ্রিত করে একটা ভাষার জন্ম দেয়, যেটাকে বলা হয় উর্দু। উর্দু ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নাই। ফার্সি বর্ণমালার সাহায্যেই এই উর্দু ভাষাটা লেখা হতো। কিন্তু কিছু অভিজাত মুসলমান তারা এটাকে তাদের ভাষা হিসাবে গ্রহণ করতে লাগলো, এবং ইংরেজরা আসার পর তারা রাষ্ট্রীয় ভাষা চালু করলো ইংরেজি। ফার্সি ভাষাকে তারা বাদ দিয়ে দিল। কিন্তু মুসলমানেরা ইংরেজিকে গ্রহণ করতে প্রস্তুত ছিল না, যার কারণে রাষ্ট্রীয় ভাষার সাথে তাল মিলাতে না পারার কারণে মুসলমানেরা চাকরি থেকে বরখাস্ত হয়ে গেল, এবং সব দিক দিয়ে তারা পিছিয়ে গেল। মুসলমানদের দীর্ঘদিন গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকার অন্যতম মৌলিক কারণ হলো তৎকালীন রাষ্ট্রীয় ভাষা ইংরেজি, এটা শিখতে না চাওয়া এবং সেটাতে দক্ষ না হওয়া। মুসলমানেরা সেটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আলেম উলামারা অনেক সময় বলে যে ইংরেজি শেখা জায়েজ নাই, এটা বিদেশি ভাষা, এটা খ্রিস্টানদের ভাষা, সুতরাং এটা শিখলে ঈমান চলে যাবে। এরকম ফতোয়ার কারণে মুসলমানেরা আর ইংরেজি শিখতে উৎসাহ পায়নি। এবং আমি এমনও শুনেছি যে এমনভাবে কড়া করে বলা হতো যে কোনো বিস্কিটের গায়ে যদি ABC লেখা থাকে, ওই বিস্কিটও খাওয়া যাবে না। এটাও তাকওয়ার বিপরীত। সুতরাং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে এটা যে জাতির ক্ষতি হয় তার বড় প্রমাণ হলো ইংরেজি না শেখা। অনেক দিন পর্যন্ত আমাদের মাদ্রাসাগুলোতে ইংরেজি ভাষা শেখানো হতো না, যার কারণে প্রশাসন তাদের হাতে, রাষ্ট্রীয় ডিপার্টমেন্ট, গুরুত্বপূর্ণ বিভাগগুলো তাদের হাতে। এখন মাদ্রাসা বাড়লে আমরা খুশি হই, কিন্তু মাদ্রাসার ছেলেরা তো আর উচি হবে না, টিএনও হবে না, বিসি হবে না, ডিসি হবে না, তো দেশ চালাবে কারা? আমরা কি শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে ইসলাম কায়েম করতে পারবো? ইসলাম কায়েম করার জন্য কি পয়েন্ট যেগুলো আছে সেগুলোতে লোক বসাইতে হবে। এই জন্য প্রত্যেক ভাষাই গুরুত্বপূর্ণ। কোনো ভাষাকে যদি অবহেলা করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে যে ভাষাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটাকে যদি গুরুত্বহীন করে ফেলা হয় তাহলে আমরা পিছিয়ে যাব। মুসলমানদের সেই সময় তারা এই কারণে অনেক পিছিয়ে গেল। এবং পাকিস্তান আসার পরে, পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলেন। তাকে গভর্নর জেনারেল করা হলো। তার মাতৃভাষাটা ছিল উর্দু। আমাদের দেশে কথা আছে, জাতে জাত টানে, কেয়ারা গাট টানে। এখন মিস্টার জিন্নাহ তিনি যেহেতু উর্দু ভাষাভাষী ছিলেন, এই জন্য তিনি মনে করলেন যে আমার ভাষাটাই রাষ্ট্রীয় ভাষা হওয়া দরকার। এইগুলো হলো হঠকারী সিদ্ধান্ত ও দূরদর্শী সিদ্ধান্ত। কোনো বিশেষ এলাকা, কোনো বিশেষ অঞ্চলকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পরে প্রাধান্য দেওয়া হয় তাহলে অন্যান্যরা এতে বিক্ষুব্ধ হয়। এই কারণে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি সর্বপ্রথম বাংলাদেশে সফর করলেন। প্রথম সফর এবং এটাই তার শেষ সফর। সেই সফরে তিনি বললেন উর্দু অ্যান্ড উর্দু,
উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই কথা বলার সাথে সাথে প্রতিবাদ শুরু হয়ে গেল। অথচ তিনি ছিলেন অনেক শ্রদ্ধার আসনে আসীন, অনেক সম্মানের প্রতীক, যেহেতু তিনি পাকিস্তান সৃষ্টি করেছেন। সুতরাং এইভাবে তিনি ভুল করে গেলেন এবং ভুল করার কারণে পাকিস্তানের যেটা ঐক্য সংহতি, পূর্ব পাকিস্তানের মানুষদের যে আন্তরিকতা, যে ভালোবাসা, সেটা আহত হলো এবং এটার মেরামত করা সম্ভব হয়নি। রাষ্ট্রভাষা উর্দু হবে এই কথা বলার সাথে সাথে যারা পাকিস্তানের বিপদ কামনা করত তারা কিন্তু একটা ইস্যু পেয়ে গেল এবং এই বাংলা ভাষার দাবিকে সামনে রেখে বাঙালিরা ঐক্যবদ্ধ হওয়া শুরু হলো। 1947 সালের 15ই সেপ্টেম্বর পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হবে না উর্দু হবে, এই বিষয়ের উপর কেন্দ্র করে একটি পুস্তিকা প্রকাশ করা হলো এবং সেই পুস্তিকাটা প্রকাশ করল তামাদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক সংগঠন। সেখানে 3 জন লেখকের লেখা ওখানে সন্নিবেশিত হলো। অধ্যাপক কাজী মোতাহার হোসেন, অধ্যাপক আবুল কাশেম এবং আবুল মনসুর আহমদ। তারা কিন্তু খুবই প্রভাবশালী সাহিত্যিক ছিলেন, খুবই পরিচিত ব্যক্তিত্ব এবং তাদের এই পুস্তিকাটা প্রকাশ হওয়ার পরে জনগণের কাছে রাষ্ট্রভাষার গুরুত্ব এবং রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষার যে গুরুত্ব, এটা অত্যন্ত প্রভাব বিস্তার করতে লাগলো। কিন্তু ক্ষমতায় যারা থাকে তারা তো অনেক সময় জনগণের চাহিদা, জনগণের যে চোখের ভাষা, মনের ভাষা তারা অনেক সময় বুঝতে পারে না। ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যায়, বিবেকহীন হয়ে যায়। তারা চিন্তা করলো যে বাঙালিরা আর কি বুঝে, তারা আর কতটুকু পারবে। আমরাই যেহেতু শাসন ক্ষমতায়, রাজধানী পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনীর সব হেডকোয়ার্টার পশ্চিম পাকিস্তানে, সব মন্ত্রীদের অধিকাংশ পশ্চিম পাকিস্তানি, সুতরাং আমরা যা বলি সেটাই হবে। এই ধরনের একনায়ক সুলভ মনোভাব গ্রহণ করার কারণে তাদের কিন্তু পতনটা ত্বরান্বিত হয় এবং উর্দুকে তারা রাষ্ট্রভাষা করার জন্য উঠে পড়ে লাগে। এরপরে বাংলাগীদের পক্ষ থেকে সংগ্রাম পরিষদ গঠন হলো। পার্লামেন্টে বাংলা ভাষার পক্ষে 1948 সালের 23শে ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত নামক একজন পার্লামেন্ট সদস্য কুমিল্লা থেকে নির্বাচিত। তিনি বললেন যে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, কিন্তু তার যে একটা বিল সেটাও উত্থাপন হওয়ার সুযোগ দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই জন্য আন্দোলন শুরু করল। 1948 সালের 2রা মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হলো। 1948 সালের 11ই মার্চ ছাত্র ধর্মঘট আহ্বান করা হলো। ইতিমধ্যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না তিনি ইন্তেকাল করেন। এরপরে ক্ষমতায় আসেন লিয়াকত আলী খান, তিনিও আততায়ীর হাতে নিহত হন। বেশ কিছুদিন ধরে আর বাংলা ভাষার ব্যাপারে কোনো বক্তব্য আসেনি। পরবর্তীতে খাজা নাজিম উদ্দিন তিনি যখন গভর্নর জেনারেলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করলেন, তখন আবার বাংলা ভাষার প্রশ্নটা তিনি সামনে নিয়ে আসলেন এবং তার এই কথাটাকে কেন্দ্র করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্ররা বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। সেখানে সরকার নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু ছাত্ররা তাদের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে যখন মিছিল শুরু হয়,
সেখানে পুলিশ নির্বিচারে গুলি করে। সেই গুলিতেই শাহাদত বরণ করেন শহীদ বরকত, সালাম, রফিক, জব্বার এবং আরও বেশ কিছু শফিউর, এই ধরনের অনেকেই সেখানে শাহাদত বরণ করেন। এই শাহাদত বরণের মাধ্যমেই মূলত বাংলা ভাষার দাবিকে তারা মেনে নিতে বাধ্য হয়। শেষ পর্যন্ত তারা স্বীকার করে নেয়, সংবিধানে এটাকে সন্নিবেশিত করা হয় এবং বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় 1954 সালের 7 মে। সংবিধানে পরিবর্তন আনা হয় 1956 সালের সংবিধানে বাংলাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিয়ে সংবিধানে সেটাকে সংযুক্ত করা হয়। আর্টিকেল নাম্বার 214, সেখানে দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান শ্যাল বি উর্দু অ্যান্ড বেঙ্গলি। আমাদের প্রস্তাবই ছিল তাই, বাঙালিরা বলেছিল যে উর্দুর পাশাপাশি বাংলাকে যাতে রাষ্ট্রীয় ভাষা করা হয়, কারণ রাষ্ট্রীয় ভাষা যদি বাংলা না থাকে বাঙালিদের কোনো গুরুত্ব মর্যাদা রাষ্ট্রীয়ভাবে তারা বুক করতে পারবে না। ইংরেজরা যেভাবে ইংরেজিকে রাষ্ট্রীয় ভাষা করে মুসলমানদেরকে পিছিয়ে দিয়েছিল, পাকিস্তানিরাও চেয়েছিল রাষ্ট্রীয় ভাষা উর্দু করার মাধ্যমে বাঙালিদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য। সুতরাং বাঙালিরা তাদের এই ষড়যন্ত্রকে সফল হতে দেয়নি। আমাদের দামাল ছেলেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে তাদের এই ভাষার মর্যাদাকে রক্ষা করেছে এবং আজকে সেই 21শে ফেব্রুয়ারি আমরা পালন করছি। সুতরাং এটা আমাদের জাতীয় জীবনের অত্যন্ত স্মরণীয়, বরণীয় এবং গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা যাতে শহীদদের এই ত্যাগের কথা, আত্মদানের কথা আমরা যাতে ভুলে না যাই। যে জাতি ইতিহাস চর্চা করে না সেই জাতি কিন্তু বারবার ভুল করতে থাকে। তবে ইতিহাসের বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আমরা যাতে ইতিহাস থেকে শিক্ষা নিই এবং একটি জাতির জীবনে মাতৃভাষার যে গুরুত্ব সেটাকে যাতে আমরা উপলব্ধি করি। বাংলা ভাষায় শুদ্ধভাবে কথা বলতে পারা এটা এদেশের নাগরিক হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার ঈমানি দায়িত্ব। বাংলাদেশের মানুষকে অন্ততপক্ষে 3টা ভাষায় দক্ষ হতে হবে। 1 নম্বর হলো মাতৃভাষা। মাতৃভাষায় যে দুর্বল সে কিন্তু সব ভাষায় দুর্বল থাকে, কারণ যে কোনো ভাষার গাঁথুনি হলো মাতৃভাষা। মাতৃভাষায় যদি গ্রামার বুঝে অন্য যে কোনো ভাষায় সেটা ট্রান্সলেট করা সম্ভব। আমরা কিন্তু বাংলা শিখার আগেই ইংরেজি শিখতে চাই। বাংলা প্রাইভেট পড়ে এরকম প্রমাণ পাওয়া যায় না, কিন্তু ইংরেজি প্রাইভেট পড়ে। আর আরবি তো আছেই, ফলে ভালো করে আরবি শিখাও হয় না, ভালো করে বাংলা শিখাও হয় না, ভালো করে ইংরেজি শিখাও হয় না, কারণ আমরা বাংলায় দুর্বল। এজন্য আমরা যদি অন্য 2টি ভাষায় দক্ষ হতে চাই আমাদেরকে বাংলার ফাউন্ডেশনটা মজবুত করা জরুরি। এবং বাংলা ভাষাটা কিছুটা জটিল, এই কারণে জটিল যে বাংলা ভাষায় বর্ণমালা বেশি। আরবিতে বর্ণমালা হলো 29টি, ইংরেজিতে বর্ণ হলো 26টি, আর বাংলাতে বর্ণমালা হলো 50টি, প্রায় দ্বিগুণ। এবং অন্যান্য ভাষায় যুক্তাক্ষর নাই, কিন্তু বাংলা ভাষায় যুক্তাক্ষর আছে, একটার সাথে আরেকটা ঢুকে যায়। ইংরেজিতে কোনো যুক্তাক্ষর নাই,
দুইটা এস লিখলে পাশাপাশি লিখি, কিন্তু বাংলাতে ক ক লিখলে একটার নিচে আরেকটা লিখতে হয়। আবার কয়ের সাথে ম যোগ করে, কয়ের সাথে আরেকটা যোগ করে। এখন আমরা যে বিজ্ঞান লিখি, এখানে কি কি অক্ষর আছে এটা যারা বিজ্ঞান পড়ে ওরাও বানান করতে পারে না। আমরা সারা জীবন পরীক্ষা লিখি, কিন্তু পরীক্ষা শব্দটা বানান করতে দিলে খুব কম স্টুডেন্টই এটা বলতে পারবে যে এখানে কি কি অক্ষর দিয়ে পরীক্ষা শব্দটা লেখা হয়েছে। তাহলে এইগুলো যদি প্রাইমারি লেভেল থেকেই ভালো করে শেখা না হয়, এই দুর্বলতাটা কিন্তু থেকেই যায়। এজন্য আজকের দিনের শিক্ষা হলো আমাদের ভাষা যেহেতু বাংলা ভাষা, সুতরাং আমরা বাংলা ভাষার প্রতি একটু আন্তরিক হই। আমরা বাংলা ভাষার অনেক শব্দের মিনিং জানি না। বাংলা ভাষার যেটা উচ্চারণ, এটা আমাদের সুন্দর হয় না, সঠিক হয় না। বিশেষ করে চট্টগ্রামের লোকদের জন্য শুদ্ধভাবে বাংলা ভাষায় কথা বলা, এটা বিদেশি ভাষায় কথা বলার মতোই কঠিন। কারণ আমরা আমাদের ভাষাটা এমনভাবে চেঞ্জ হয়ে গিয়েছে যে মূল বাংলা ভাষার যেটা উচ্চারণ, এটা অনেকটা খুঁজে পাওয়া মুশকিল। আমি আমার চট্টগ্রামের ভাষাকে অসম্মান করছি না, এটা আমার মায়ের ভাষা হিসাবে অবশ্যই সম্মানের বিষয়, আবেগের বিষয়। এবং আমি যখন চট্টগ্রামের ভাষায় কথা বলি, তখন আমার পক্ষে যেভাবে সেটা প্রকাশ করা সম্ভব, অন্য কোনো ভাষা দিয়ে সেটা বোঝানো যায় না। এটা অবশ্যই আমার জীবনে গুরুত্বপূর্ণ, কিন্তু জাতীয়ভাবে এবং সামগ্রিকভাবে সকলের কাছে গ্রহণযোগ্য ভাষা হলো বিশুদ্ধ বাংলা ভাষা। চট্টগ্রামের ছেলেরা, চট্টগ্রামের শিক্ষার্থীরা অন্য কোনো ডিস্ট্রিক্টে কথা বললেই অন্য লোকেরা ধরে ফেলে, বলে যে তোমার বাড়ি মনে হয় চট্টগ্রাম। কারণ তাদের কথার সাথে শুদ্ধ ভাষায় বাংলা বলছে, কিন্তু এরপরও মিলে না। যে কোনো ইন্টারভিউতে চট্টগ্রামের ছেলেরা ভালো করে ইন্টারভিউ ফেস করতে পারে না শুদ্ধ বাংলায়। এটার কারণ হলো আমরা আসলে এগুলো ছোটোকাল থেকে খেয়াল করি না। এই জন্য আমি অনুরোধ করব, আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াই, অন্ততপক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে বিশুদ্ধ বাংলা চর্চার একটা স্থানে পরিণত হয়। যতক্ষণ প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র অবস্থান করবেন, ততক্ষণ যাতে আঞ্চলিক ভাষার ব্যবহার সেখানে না হয়। একটা ছাত্র শুদ্ধ বাংলাটা শিখবে তো টিচারদের মুখ থেকে। এখন টিচারে যদি শুদ্ধ ভাষা না বলেন, তাহলে সে আর কোথায় শিখবে? এই জন্য এক্ষেত্রে টিচারদের দায়িত্ব বেশি। আপনারা ক্যাম্পাসে একেবারে ব্যানার লিখে দিতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আঞ্চলিক ভাষা পরিহার করা হয়। তাহলে অন্ততপক্ষে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ওখানে যদি শুদ্ধ ভাষা চর্চা হয়, তাহলে বাকি বিষয়গুলো সে বুঝতে পারবে। আমাদের চট্টগ্রামের ছেলেরা গুছিয়ে কথা বলতে পারে না। হঠাৎ করে একটা প্রশ্নের উত্তর, রচনা লেখা, চিঠি লেখা, এগুলো ভালো করে লিখতে পারে না, কারণ তারা শুদ্ধ ভাষাটা চর্চা করে না। পরীক্ষায় যখন হঠাৎ করে কোনো কিছু বানিয়ে লিখতে হয়, তখন তার পক্ষে এটা কঠিন হয়ে যায়, কারণ সে সবসময় বিশুদ্ধ বাংলা ভাষাটা চর্চা করে না। এই জন্য যারা নতুন ভাষা শিখবে, বিশেষ করে শিশুদের সাথে আমাদের মাদের উচিত, বাবাদের উচিত তাদের সাথে বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলা। তাহলে শিশুকালের উচ্চারণটা যেহেতু স্থায়ী, সুতরাং আঞ্চলিক ভাষা, চট্টগ্রামের ভাষা, এটা আপনি না শিখাইলেও শিখে ফেলবে। এটি শেখানোর জন্য আলাদা কোনো
পরিশ্রমের দরকার নাই, কোনো পরিকল্পনার দরকার নাই, এটা অটোমেটিক হবেই। কিন্তু যেটা পরিকল্পনা করে শিখতে হয় সেটা হলো বিশুদ্ধ বাংলা ভাষা। এজন্য আমরা যেখানেই সুযোগ আসে সেখানে আমরা বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলবো এবং ভালো ভালো লেখকের বই আমাদের পড়ার চেষ্টা করতে হবে। ভালো ভাষা শেখার জন্য পড়ুয়া হওয়াটা জরুরি। এখানকার ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে চায় না, যার কারণে তারা ভাষাতে অনেক দুর্বল। আমাদের ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা এখনও রচনা মুখস্থ করে লিখে, সিটি মুখস্থ করে লিখে, ভাব সম্প্রসারণ মুখস্থ করে, সারাংশ মুখস্থ করে, কিন্তু এগুলো কোনো মুখস্থের বিষয় নয়। আমি কিন্তু একেবারে হাই স্কুল থেকে এগুলো কখনো মুখস্থ করে লিখি নেই। এগুলো মুখস্থ করতে হয় না। ভাষার উপর যদি একটু দক্ষতা থাকে, একটু যদি খেয়াল করে, আমি গরু রচনা লিখব, এটা মুখস্থের কি আছে? আমি প্রতিদিন গরু দেখতেছি না, গরু আমার বাড়িতে আছে কি না, এটা কেন বই থেকে মুখস্থ করতে হবে? আপনি গরুকে কেন্দ্র করে, গরু কি প্রকার, কয়টা পা আছে, কয়টা হাত আছে, হ্যাঁ, শিং আছে, এগুলো সব আমরা দেখতেছি না, তাহলে আবার মুখস্থ করতে হবে কি না? তাইলে এই জন্য আমাদের কাছে লেখাপড়াটা কঠিন হয়ে গিয়েছে। যেগুলো স্বাভাবিকভাবে লিখতে পারতাম, একটা রচনা মুখস্থ করতে এক সপ্তাহ চলে যায়, তো এক সপ্তাহ সময়টা তো আমি অন্য কাজে দিতে পারতাম। যার কারণে আমি অনুরোধ করব যে আমাদের কোনো ছাত্রছাত্রী যাতে এই অনর্থক কাজে সময় নষ্ট না করে, আর সেই রচনা নিজের থেকে লিখতে পারবে, সিটি লিখতে পারবে, ভাব সম্প্রসারণ ইচ্ছে মতো করতে পারবে, যদি তার শুদ্ধ ভাষা বলা এবং লেখার দক্ষতা বাড়ে। বলার দক্ষতা বাড়লে লেখার দক্ষতা বাড়বে। এই জন্য আজকে ভাষা দিবসের শিক্ষা হলো আমরা বাংলা ভাষাটাকে একটু বিশুদ্ধভাবে শিখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।